আজকে ইন্টারভিউ সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করব। তো ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, এমন সাক্ষাৎকার যেখানে ফর্মাল কিছু কথাবার্তার মাধ্যমে তোমার পার্সোনালিটি টেস্ট করা হবে। তো প্রথমেই বলি, ভালো ইন্টারভিউ দিতে গেলে কিন্তু তোমাকে নিয়মিত ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। ইন্টারভিউ জিনিসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল জিনিস, ঠিক আছে? অবশ্যই কোনো একটা প্র্যাকটিক্যাল করার আগে তোমাকে কিছু থিওরি জানতেই হবে। সেই থিওরি জানার সাথে সাথে প্র্যাকটিসটাও করতে হবে। একটা ভালো ইন্টারভিউ দিতে চাইলে তোমাকে চেষ্টা করতে হবে 10+ ইন্টারভিউ প্র্যাকটিস করা, ঠিক আছে? এই ইন্টারভিউ জিনিসটা 90% যদি তুমি প্র্যাকটিক্যাল বলো, তো 10% থিওরি, ঠিক আছে? কিছুটা থিওরি জানার পরে সেটা যদি প্র্যাকটিস থাকে তোমার, তাহলে সেখান থেকে তুমি ভালো রকম একটা ইন্টারভিউ আশা করছি দিতে পারবে। তো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এই প্রশ্নের উত্তরে ম্যাক্সিমাম ছেলে যেটা বলে, নিজের নাম, কোথা থেকে এসেছো এবং শিক্ষাগত যোগ্যতা, এটা বলার পরে সে কিন্তু থেমে যায়। ইন্ট্রোডাকশানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে তুমি কি করো এবং অবসর সময়ে তুমি কি করো। এই দুটো বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেটাই অনেকে বলে না। এই তিনটে জিনিস বলে সে কিন্তু থেমে যায়। কোনো একটা ভালো কোম্পানির যদি চাকরির ইন্টারভিউ যাওয়া যায়, সেইখানে কিন্তু তোমার কোথা থেকে এসেছো বা তোমার শিক্ষাগত যোগ্যতা এগুলো জিজ্ঞাসাই করবে না বা জানতেই চাইবে না। সেখানে তোমার জানতে চাইবে তুমি বর্তমানে কী করো এবং অবসর সময় তুমি কী করো। এই দুটো বিষয়ে বেশি ওখানে ফোকাস দেয়। এখানেও কিন্তু সেম, তুমি তোমার নিজের নাম, কোথা থেকে এসেছো, শিক্ষাগত যোগ্যতা, এই তিনটে বিষয় বলার পরেই বর্তমানে তুমি কি করো এবং অবসর সময় তুমি কি করো, এই দুটো জিনিসকে কিন্তু অবশ্যই বলার চেষ্টা করবে, তবে তোমার ইন্টারভিউটা ভালো হবে। তুমি তোমার ইন্টারভিউটা যদি ভালো করতে চাও, তাহলে সেক্ষেত্রে এই দুটো বিষয় অবশ্যই ইনক্লুড করার চেষ্টা করবে। এবং তুমি ইন্ট্রোডাকশান বলার মাধ্যমে তুমি যে ডোমেন তৈরি করবে, যে জায়গাটা তৈরি করবে, সেই জায়গা থেকে কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন শুরু করবে। ইন্টারভিউয়ার কিন্তু প্রশ্ন মুখস্থ করে আসে না, তোমার উত্তর থেকেই প্রশ্নটাকে খুঁজে তারপর সেখান থেকে আবার প্রশ্ন করে। তার জন্য যে কথাগুলো ইন্ট্রোডাকশানের মধ্যে বলবে, তার পরিপ্রেক্ষিতে যে ডোমেনটা তৈরি হয়েছে, যে জায়গাটা তৈরি হয়েছে, সেটাকেও ডিটেলসে জানতে হবে। তো সেই সম্পর্কে পরের ভিডিওতে আমি আরও ডিটেলসে আলোচনা করব। এখন শুরু থেকে বলা যাক। তো প্রথমে দেখো, একটা আমি স্টেটমেন্ট দিয়েছি যে ইনিশিয়াল জাজমেন্টস হেভিলি ইনফ্লুয়েন্স ফিউচার পারসেপশন, বা বলতে পারো ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই চেষ্টা করতে হবে শুরুটা যাতে ইমপ্রেসিভ হয়। তুমি যখন দরজাটি খুলেছো এবং প্রবেশের অনুমতি চাইছো, তখন থেকেই তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো শুরুতে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলি। দরজা খুলেই প্রথমেই প্রবেশের অনুমতি তোমাকে নিতে হবে। বলতে হবে মে আই কামিং স্যার, বা বাংলায় বলতে পারো স্যার আমি কি ভিতরে আসতে পারি। এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে দরজা খোলার ব্যাপারটা। কতটা দরজা তুমি খুলবে। অনেকে হয়তো দেখা গেল লুকোচুরি খেলার মতো মুখটা বের করে বলছে স্যার আমি কি ভিতরে আসতে পারি, সেটাও কিন্তু ঠিক নয়। তোমাকে চেষ্টা করতে হবে দরজাটাকে ততটা খোলা যেখানে তুমি পুরো ইন্টারভিউ টেবিলটাকে দেখতে পাচ্ছ এবং তোমার পুরো শরীরটাও ইন্টারভিউরা দেখতে পাচ্ছে। আর পুরো দরজাটা এক টানেও খুলে দেবো না, মানে এমন হতে পারে এটা যদি দরজা বলি, তাহলে সেই দরজাটা চেষ্টা করতে হবে হয়তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তুমি দরজাটা খোলো, তাহলে সেক্ষেত্রে দেখবে যে টেবিলটাও হয়তো তুমি এখানে দেখতে পাবে এবং তোমাকেও সে সম্পূর্ণ দেখতে পাচ্ছে। এরকম কখনো না কখনো যাতে তোমার শুধু মুখটা দেখা যাচ্ছে, তোমার যাতে পুরো শরীরটা দেখতে পায় ততটা তুমি দরজাটা খুলবে, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে তুমি প্রবেশ করবে এবং প্রবেশের পরে দরজাটা আবার বন্ধ করবে। এবং দরজাটা অবশ্যই সাবধানে বন্ধ করতে হবে যাতে খুব জোরে আওয়াজ না হয়, ঠিক আছে? অবশ্যই সাবধানতার সঙ্গে দরজাটা বন্ধ করতে হবে। এবং তারপরে দেখো বলেছি যে হেঁটে চেয়ারের কাছে যাওয়া। তো চেয়ারের কোন সাইডে গিয়ে দাঁড়াবে, অনেকে বলে স্যার লেফট সাইডে, অনেকে বলে স্যার রাইট সাইডে। তো আমি যেটা বলি যে এটা যদি চেয়ার হয়, দরজা যদি এই দিকে থাকে তুমি গিয়ে দাঁড়াবে এইসব জায়গাতে, দরজা যদি এই দিকে থাকে তুমি গিয়ে দাঁড়াবে এই সাইডে, ঠিক আছে? দরজার উপর ডিপেন্ড করে চেয়ারের যেটা মানে কোণ হচ্ছে, সেই কোণে তুমি এখানে দাঁড়াবে, হয় এখানে বা এখানে দাঁড়াবে, ঠিক আছে? পেছনেও নয় বা খুব আগে গিয়েও নয়, ঠিক আছে? এইসব জায়গাতে দাঁড়ালেই হবে, এইসব জায়গা বা এইসব জায়গাতে দাঁড়ালেই হবে। এবং এই হেঁটে যাওয়ার ক্ষেত্রে বলি, যদি কেউ এনসিসি করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো মার্চ করে যেতে পারো, ঠিক আছে? এবং চেয়ারের কাছে গিয়েই সঙ্গে সঙ্গে একটা কি সম্বোধন করতে হবে, হতে পারে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার বা নমস্কার স্যার বা জয় হিন্দ বলেও বলতে পারো। তারপরে ধরো বলেছি যে বসার অনুমতি পেলে তবেই বসবে। অবশ্যই তোমাকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হয়তো প্রশ্ন করতে পারে, আচ্ছা তোমার নামটা কি বলো তো, ও আচ্ছা এই নাম, আচ্ছা বেশ বসো, তখনই তুমি বসবে। বসার অনুমতি পেলে তবেই তুমি বসবে, ঠিক আছে? বসার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে একটা ধন্যবাদ জানাতে হবে, ঠিক আছে? এবং তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুন্দরভাবে তোমাকে বসতে হবে। তুমি যখন চেয়ারে বসবে তখন অবশ্যই স্ট্রেটভাবে সোজা হয়ে বসবে, সামনের দিকে ঝুঁকেও যাবে না এবং চেয়ারে তুমি হেলান দেওয়ার চেষ্টাও করবে না, অবশ্যই স্ট্রেটভাবে বসবে, ঠিক আছে? এবং ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করবে কম প্রেশার নেওয়ার, মাইন্ডটাকে ফ্রি রাখার চেষ্টা করবে। তুমি তোমার মাইন্ডটাকে যতটা ফ্রি রাখার চেষ্টা করবে তোমার ইন্টারভিউ ততটা ভালো হবে। তুমি যদি তোমার মাইন্ডটাকে ফ্রি রাখতে পারো, আমি বলে দিচ্ছি 90% তোমার ইন্টারভিউ ওখানে হয়ে গেছে। মাইন্ডটাকে ফ্রি রাখতে পারলেই তোমার 90% ইন্টারভিউ ওখানে হয়ে গেছে।
তুমি তোমার মাইন্ডকে বোঝাবে যে ইন্টারভিউ বোর্ডটা হচ্ছে একটা চায়ের দোকান, যেখানে তোমার পল্টু কাকা বসে আছে, ঝন্টু জেঠু বসে আছে এবং কুদ্দুস চাচা বসে আছে। তুমি একটা চায়ের অর্ডার দিয়েছো এবং তাদের সঙ্গে কথা বলছো, ঠিক আছে? যতটা পারবে ফ্রি হওয়ার চেষ্টা করবে। নিজের মাইন্ডকে ফ্রি রাখতে পারলে তোমার গ্যারান্টি 90% ইন্টারভিউ ওখানে হয়ে গেছে। এবং তোমার প্রথম প্রশ্নটি হয়তো হবে যে তোমার ইন্ট্রোডাকশন, বা তুমি তোমার নিজের সম্পর্কে বলো, ঠিক আছে? বা তোমাকে পাট পাট করেও প্রশ্ন করতে পারে, যে বলতে পারে যে তুমি কোথা থেকে এসেছো সেটা বলো, বা তোমার শিক্ষকতার যোগ্যতা বলো, ঠিক আছে? তুমি বর্তমানে এখন কি করো, এরকম করে তোমাকে পাট পাট করেও প্রশ্ন করতে পারে, বা ডাইরেক্ট বলতে পারে যে তোমার নিজের সম্পর্কে একটু বলো। তো এই ইন্ট্রোডাকশন বলা পর্যন্ত সেটাই হচ্ছে তোমার ইনিশিয়াল জাজমেন্ট। তুমি দরজা যে খুললে, তোমাকে যে সেই দরজা খোলার সময় যে দেখলো, সেই দেখা থেকে তুমি যে ইন্ট্রোডাকশনটা দিলে, এতদূর পর্যন্ত হচ্ছে তোমার ইনিশিয়াল জাজমেন্ট। সেইটা যদি খুব সুন্দর হয় তাহলে তোমার কিন্তু ইন্টারভিউটা ভালো হওয়ার চান্স বেশি, ঠিক আছে? কারণ ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে লাস্ট ইমপ্রেশন। প্রথম প্রথম তোমাকে অবশ্যই ভয় লাগবে, কিন্তু এই ভয়টা দূর করতে গেলে তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তার জন্যই বলেছি যে ইন্টারভিউটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস। প্র্যাকটিক্যাল করার আগে তোমাকে কিছুটা থিওরিও জানতে হবে, ঠিক আছে? এরপর শুরু হচ্ছে তোমার প্রশ্ন উত্তর পর্ব। তো আমি প্রথমেই বললাম যে তুমি যে ইন্ট্রোডাকশান দেবে, সেই ইন্ট্রোডাকশান থেকে সে ইন্টারভিউয়ার প্রশ্ন খুঁজবে এবং প্রশ্ন খুঁজে সেখান থেকে আবার প্রশ্ন করবে। ইন্টারভিউয়ার কিন্তু প্রশ্ন মুখস্থ করে আসে না যে তোমাকে এই প্রশ্ন করবে, তোমাকে ওই প্রশ্ন করবে। তুমি যে উত্তরটি দিবে সেই উত্তরের থেকে যে ডোমেন তৈরি করবে, যে জায়গা তৈরি হবে, সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্নগুলো আবার তোমাকে জিজ্ঞাসা করা হবে। যেমন যদি প্রশ্ন বলি, যখন তুমি নাম বলবে তোমার নামের অর্থ কি, এটাও জিজ্ঞাসা করতে পারে। এবং তোমার নাম সম্পর্কিত কোনো যদি বিখ্যাত ব্যক্তি থাকে, সেই ব্যক্তি সম্পর্কেও কিন্তু তোমাকে ডিটেলস জানতে হবে, ঠিক আছে? তারপরে পরে দেখো, যখন তুমি বলবে কোথা থেকে এসছো, তখন নিজের জেলাটাও কিন্তু ইন্ডিকেট হয়ে যাবে। এবং তোমার জেলা সম্পর্কে কিন্তু কোনো নেগেটিভ প্রশ্নও করতে পারে, যে তোমার জেলাটা তো সাম্প্রদায়িক, বা তোমার খারাপ খবর শুনেছি কিছু, হ্যাঁ, এরকম কিছু প্রশ্নও করতে পারে। সেখান থেকে তোমাকে পজিটিভ দিকটাই তুলে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তোমার জেলা বিখ্যাত কেন, এ ধরনের প্রশ্নও আসতে পারে। হ্যাঁ, কী কী জিনিস দর্শনীয় জায়গা আছে, বা কেউ কবি, লেখকের নাম, কোনো কবির নাম, লেখকের নাম, তাদের গ্রন্থ, হ্যাঁ, বা কোনো পাহাড় পর্বত আছে কিনা। সহজ কথায় তোমার নিজের জেলাটাকে ডিটেলসে জানতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা। সেই শিক্ষাগত যোগ্যতাতে তুমি যদি অনার্স করে থাকো, তো অবশ্যই বলবে যে অনার্স করেছি। অবশ্যই সেটা পজিটিভ দিক। তোমাকে সেই অনার্স বিষয় থেকে যদি দুটো প্রশ্ন করে, তুমি যদি নাও পারো, কোনো প্রবলেম নাই, তুমি বলবে স্যার দীর্ঘদিন চর্চা নাই, এটা বলতেই পারো। তার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা উত্তর রেডি করতে হবে, ভালো উত্তর রেডি করতে হবে, তুমি কেন পারছো না, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। উত্তর পারা না পারা কোনো যায় আসে না। একটা প্রশ্নের উত্তর তুমি যদি না জানো, কনফিডেন্সলি বলো যে জানি না, সেটা একটা পজিটিভ দিক। একটা প্রশ্ন ধরেছে তোমাকে, তুমি পারলে না, ভয় খেয়ে গেলে, বা তোমার হয়তো তুমি নার্ভাস হয়ে গেলে, এটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এটাই নেগেটিভ পয়েন্ট। জানি না সেটাও তোমার কনফিডেন্সলি বলতে হবে, ঠিক আছে? এবং একটা ইন্টারভিউয়ের সব থেকে নেগেটিভ পয়েন্ট যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে ভুল উত্তর দেওয়া। কনফিডেন্টলি তুই যদি ভুল উত্তর দাও, তাহলে সেটা কিন্তু ইন্টারভিউয়ের একটা খুবই মারাত্মক দিক, ঠিক আছে? এবং কনফিডেন্টলি যদি জানি না বলো, বা এই মুহূর্তে মনে পড়ছে না বলো, সেটা কিন্তু একটা পজিটিভ দিক। সবাই যে সব উত্তর জানবে সেটা তো নয়, ঠিক আছে? কোনো উত্তর না জানা থাকলে কনফিডেন্টলি বলো যে আমার জানা নাই। সেখানে কোনো নার্ভাসনেস যেমন চেহারার মধ্যে না আসে। যেমন তোমাকে কিছু প্রিয় বিষয় জিজ্ঞাসা করতে পারে, সেই বিষয় থেকেও প্রশ্ন করতে পারে। তারপর দেখো বলেছি যে বর্তমান পজিশন থেকে, তুমি বর্তমানে কি করছো সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তুমি যদি বলো বর্তমানে আমি স্যার চাষবাস করি, তাহলে সেই চাষবাস রিলেটেড প্রশ্ন আসতে পারে। বলতেই পারে যে বর্তমানে ধান চাষটা রোপণ করা হয়েছে, এটা কি নাম, এই ধান চাষটা কখন তোলা হবে, আচ্ছা বেশ বলো তো দেখি ধান চাষকে কি বলা হয়। বা হয়তো বলতে পারে যে মৌমাছি চাষকে কি বলা হয়, ঠিক আছে? এই রিলেটেড তোমার চাষ রিলেটেড প্রশ্ন করতে পারে। তার জন্য বলছি, যেটা তুমি উত্তর দিবে সেই উত্তর থেকে কিন্তু প্রশ্নটা খুঁজে খুঁজে ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞাসা করবে। এবং অবসর সময় তুমি কি করো, বা তোমার হবি কি, সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাকে করতে পারে। তার জন্যই বলি যে তুমি যে উত্তরটি দিবে, সেই উত্তরের পরিপ্রেক্ষিতে কী কী প্রশ্ন হতে পারে সেটাকেও তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তুমি যে উত্তরটি দিবে, সেই উত্তরের পরিপ্রেক্ষিতে কী কী প্রশ্ন হতে পারে সেগুলোও তোমাকে একটু ভাবতে হবে, এবং সেগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তুমি তো চাইবে যে আমি যা জানি, আমি যেটা করি, সেইটা সম্পর্কে প্রশ্ন করুক। তুমি চাইবে ইন্টারভিউকে তোমার দিকে আনার, ঠিক আছে? তোমার যে জায়গা, তুমি যে জায়গাটা ভালো পারো, সেটাই তুমি চেষ্টা করবে। তো আমারই একটা ইন্টারভিউর অভিজ্ঞতা তোমাদের বলি। তো আমি 2017 সাল থেকে একটা চাকরির কোচিং সেন্টার অফলাইনে পড়াই, ঠিক আছে? তো অনেকেই আমার পরিচিতরা আমি কোচিং সেন্টার চালাই এটা বলতে মানা করেছিল, এবং আমি বলেছিলাম কি না, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি অবশ্যই বলবো, এটা আমার একটা ডোমেন, জায়গা, যে আমি এখানে উত্তরটা আমি দিতে পারবো। তো ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তো আমি নামটা বললাম। আমাকে কিন্তু কোনো ডাইরেক্ট বলেনি যে তোমার ইন্ট্রোডাকশন দাও, বা তুমি তোমার নিজের সম্পর্কে বলো। আমাকে নাম জিজ্ঞাসা করার পর বলেছিল যে কোথা থেকে এসেছো, এবং তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন জিজ্ঞাসা না করে বললো যে বর্তমানে তুমি কি করো। তো আমি বললাম আমি একটা চাকরির কোচিং সেন্টারে পড়াই। ও তা কী পড়াও? স্যার আমি শর্টকাটে ম্যাথ পড়াই।
তো এইটা বলা মাত্রই স্যার বলছে আচ্ছা বেশ তাহলে একটা শর্টকাটে অঙ্ক দেখাও। তো আমি সেটাই চাইছিলাম যে আমাকে সেটাই করতে দুক, এবং সঙ্গে সঙ্গে আমি একটা শর্টকাটে একটা অঙ্ক করে দেখালাম। তো ইন্টারভিউ বোর্ডে একটা ম্যাথেরই টিচার ছিল, তো সে অঙ্কটা এত তাড়াতাড়ি দেখে সে অবাক হয়ে দেখলো, তারপরে সে নিজেই অঙ্কটাকে খাতায় করলো, খাতায় করে দেখলো যে উত্তরের সঙ্গে মিলছে কিনা, এবং দেখার পরে ভুরু কুঁচকে বলছেন বাহ খুব সুন্দর, তো কতদূর পড়াশোনা করেছো? আমি বললাম স্যার ম্যাথে এমএসসি করা আছে। যে এখনও চাকরি পাওনি? বাহ খুব সুন্দর হয়েছে, যাও। তো এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ আমি জায়গাটা দিলাম, আমি বললাম, সেই জায়গা থেকে আমাকে উত্তরটা তৈরি করলো। তার জন্য তুমি যে উত্তরটা দিবে সেই জায়গায় যে ডোমেনটা তৈরি হবে, যে জায়গাটা তৈরি হবে, সেই পরিপ্রেক্ষিতে কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলোও তোমাকে দেখতে হবে, ঠিক আছে? একজন ইন্টারভিউয়ার কিন্তু প্রশ্ন মুখস্থ করে আসে না, তুমি যে উত্তর দিবে সেই উত্তর থেকেই প্রশ্নগুলো খুঁজে খুঁজে করবে। তো ইন্ট্রোডাকশন বলার পর এবং ইন্ট্রোডাকশন রিলেটেড প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর তোমাকে কিছু ডিপ্লোম্যাটিক প্রশ্ন করতে পারে। ডিপ্লোম্যাটিক প্রশ্ন মানে মানে তুমি পুলিশের চাকরি কেন করতে চাও, তোমার যদি দূরে পোস্টিং হয়ে যায় তাহলে তুমি কীভাবে তোমার পরিবারকে দেখবে, তোমার মধ্যে কি কোনো দুর্বলতা আছে, বা এই ধরনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই গুছিয়ে এবং সুন্দরভাবে বলতে হবে। এই প্রশ্নের উত্তরে যদি বলো কি স্যার জানি না, বলতে পারবো না, সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। তো পরের ভিডিওতে আমি ডিটেলসে আরও আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন কী ধরনের প্রশ্ন হতে পারে। আমি প্রথম আজকের ক্লাসে শুধু একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি এবং কিছু বেসিক কনসেপ্টগুলো শুধু আলোচনা করছি। তো তারপর দেখো বলেছি যে পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প, অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প দেখে দিতে হবে। তারপর দেখো দিয়েছি যে পুলিশের বিভিন্ন পদ, পুলিশের যে বিভিন্ন পদ হয়, কোন পদে কতগুলো স্টার থাকে, সেই সম্পর্কে কিন্তু তোমাকে একটু জেনে নিতে হবে। এবং কিছু টপ অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে অবশ্যই জানতে হবে। এবং তোমার এলাকার অবশ্যই বিডিও, এসডিও, ডিএম, এসপি, ডিজিপি এদের নাম অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং পুলিশ মন্ত্রী, বর্তমান পুলিশ মন্ত্রী অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, বা ডিজিপি, এগুলো তোমাকে মুখস্থ একটু করতে হবে। এবং তারপরে যদি বলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে এবং ভারত সম্পর্কেও জানতে হবে। এগুলো একটু মাইনর জায়গা, মেনলি জায়গা বলতে এগুলোই মেন জায়গা। তো একটা ভালো ইন্টারভিউ দিতে গেলে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, দেখো প্রথমত হচ্ছে যে প্রবেশ থেকে বসা পর্যন্ত, মানে প্রবেশ বলতে অ্যাকচুয়ালি দরজা খোলা থেকে একবারে বসা পর্যন্ত, এবং তারপর হচ্ছে সেই ইন্ট্রোডাকশন দেওয়া, সেটাকে বললাম যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, ঠিক আছে? এর পরে পরে হচ্ছে যে ডিপ্লোম্যাটিক প্রশ্ন, কিছু ডিপ্লোম্যাটিক প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দেখে দিতে হবে এবং এটাকে সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এই জায়গাতে কিন্তু যদি বলো কি স্যার জানি না, বলতে পারবো না, সেটা কিন্তু হবে না, এটা অবশ্যই সুন্দর করে দিতে হবে। তারপরে দেখো দিয়েছি যে ভুল উত্তর নেগেটিভ পয়েন্ট, তোমাকে যে অ্যাভারেজ নাম্বারটা দিত বা একটা ভালো নাম্বার দিত, ভুল উত্তর দেওয়ার কারণে কিন্তু তোমার নাম্বার ইন্টারভিউয়ে কমে যেতে পারে। যে নাম্বারটা তুমি এক্সপেক্ট করেছিলে বা যেটা তোমার পাওয়ার কথা ছিল সেই নাম্বার থেকে কিন্তু নাম্বার কমে যেতে পারে যদি তুমি ভুল উত্তর দাও। কনফিডেন্টলি তুমি ভুল উত্তর দেবে, তোমার নাম্বার তো অবশ্যই কমবে, ঠিক আছে? দুজন ক্যান্ডিডেটের মধ্যে 4টে প্রশ্নের মধ্যে একজন একটি পেরেছে এবং 3টে সে জানে না বা এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলেছে, এবং আরেকজন ক্যান্ডিডেট যে 4টি প্রশ্নের মধ্যে 3টি ঠিক করেছে কিন্তু একটা কনফিডেন্টলি ভুল করে দিয়েছে, এরই নাম্বার কিন্তু কমে যেতে পারে। মানে এতটাই ভুল উত্তরের ইফেক্ট পড়তে পারে তোমার ইন্টারভিউয়ে, ঠিক আছে? তার জন্য কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে কনফিডেন্টলি বলো যে স্যার আমি জানি না বা এই মুহূর্তে মনে পড়ছে না, এটাও কিন্তু একটা পজিটিভ দিক। কনফিডেন্টলি জানি না বা এই মুহূর্তে মনে পড়ছে না বলাটাও কিন্তু একটা পজিটিভ দিক। কারণ কাউকে যদি 2-3টে প্রশ্ন করা হয় এবং সে যদি 2টো প্রশ্নের উত্তর না জানে, সঙ্গে সঙ্গে তার মুখের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যায়, এটাও কিন্তু ইন্টারভিউ ইফেক্ট পড়ে। তো ওই জায়গায় 2টো প্রশ্ন তোমায় করেছে, সেই দুটো প্রশ্ন বলতে এক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে? তো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তুমি জানো না, সেক্ষেত্রে কনফিডেন্টলি বলে দাও যে স্যার আমি জানি না বা এটির মধ্যে মনে পড়ছে না, স্যার এটা আমার জানা নাই, ঠিক আছে? এখানে কিন্তু তোমার কোনো ইন্টারভিউ নাম্বার কমবে না, ঠিক আছে? কারণ তুমি তো ইন্টারভিউ করে এসেছো একটা পরীক্ষা পাস করে, তোমার এখানে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, মানে তুমি 2টো কঠিন প্রশ্ন করার কারণে তুমি ঘাবড়ে যাচ্ছ কিনা, তোমার কনফিডেন্স ঠিক আছে কিনা, এটাও দেখছে। একজন ভালো ক্যান্ডিডেট খুব সুন্দর ইন্টারভিউ দিচ্ছিল, তোমাকে পরপর 3টে কঠিন প্রশ্ন করে দিতে পারে, তুমি ঘাবড়ে গেলে, নার্ভাস হয়ে গেলে, আমি পাচ্ছি না, না ওই জায়গাতেও তোমাকে কনফিডেন্স থাকতে হবে, স্যার এটা আমার জানা না, স্যার এই মধ্যে মনে পড়ছে না, সেটাও কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। তোমাকে ইচ্ছা করেও কিন্তু 3-4টে কঠিন প্রশ্নও করতে পারে, দেখতে চাই যে এই ছেলেটার কেমন কনফিডেন্স দেখি, ঘাবড়ে যাচ্ছে কিনা, নার্ভাস হচ্ছে কিনা, এগুলো চেক করতেও পারে। এবং তারপরে আরও একটা কথা বলেছি দেখো, যে অনেস্ট অ্যান্সার। অনেকে কি করে ইন্টারভিউটা ভালো করার জন্য অনেকে মিথ্যা আশ্রয় নেয়, ঠিক আছে? তো ওই মিথ্যার কিন্তু আশ্রয় নিলে হবে না, ঠিক আছে? তোমাকে চেষ্টা করতে হবে অনেস্ট অ্যান্সার দেওয়ার। আর যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, তোমার মধ্যে এটা নাই সেটাও তুমি যদি বলতে চাও, তাহলে সেই ডোমেন থেকে যখন তোমার প্রশ্ন করবে তখন তুমি আবার বিপদে পড়ে যাবে, ঠিক আছে? তার জন্য উত্তরটা চেষ্টা করতে হবে অনেস্ট উত্তর দেওয়ার, মানে তুমি যেটা সেটাই বলো, তুমি যেটা সেটাই দাও তোমার পরিচয়, ঠিক আছে? এবং এরপরে দেখো বলেছি যে কথা কিন্তু খুব জোরে বললেও হবে না এবং খুব ধীরে বললেও হবে না, চেষ্টা করতে হবে যেন স্যাররা তোমার কথা যাতে স্পষ্টভাবে শুনতে পায়, ঠিক আছে? এবং তুমি যদি স্যারের কোনো কথা শুনতে না পাও তো অবশ্যই বলবে কি সরি স্যার, আরও একবার বলুন। তো আজকের ক্লাসে ইন্টারভিউ সম্পর্কে ছোট্ট একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম।
তো পরের ক্লাসে চেষ্টা করব আরও ডিটেলসে একটু আলোচনা করার এবং কী কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে এরকম ক্লাস আরও চাও কিনা সেটাও জানাবে।